প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য একটা একাদশ অধ্যায় থেকে সৃজনশীল সমস্যা নেওয়া হলো। দেখো, তাহলে এটার উদ্দীপকে দেওয়া হলো প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, আবার বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন চেতনা, প্রিজারভেটিভ ইত্যাদি প্রস্তুতি করা যায়। এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন দেওয়া হলো। এখানে কতে কোক কাকে বলে, কয়ের মধ্যে ফেনল অ্যারোমেটিক যৌগ কেন, গতে প্রাকৃতিক গ্যাস থেকে চেতনানাশক ও ড্রাই ওয়াশের দ্রাবক প্রস্তুতি বর্ণনা করো, ক প্রাকৃতিক গ্যাস থেকে প্রিজারভেটিভ প্রস্তুত করো এবং উক্ত প্রিজারভেটিভ কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করে ব্যাখ্যা করো। তাহলে একে একে এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো দেওয়া হলো, আমরা এবার প্রথমে কতে ছিল কোক কাকে বলে, এরপর দেখব ফেনল অ্যারোমেটিক যৌগ কেন, তারপর প্রাকৃতিক গ্যাস থেকে কিভাবে চেতনানাশক ও ড্রাই ওয়াশ দ্রাবক প্রস্তুত করা যায়, গ্রহতে প্রাকৃতিক গ্যাস থেকে প্রিজারভেটিভ প্রস্তুত করো এবং উক্ত প্রিজারভেটিভ কিভাবে খাদ্য সংরক্ষণ করে তা ব্যাখ্যা করব। তাহলে এগুলো আমরা একে একে উত্তরগুলো দেখব কিভাবে করা যায়। তাহলে প্রথমে দেখো, যেখানে বলা হয়েছিল কোক কাকে বলে, কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কোক বলা হয়। অর্থাৎ কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ যেগুলো চলে যায়, নির্গত হওয়ার পর যে অবশেষটা পড়ে থাকে ওটাই হলো কোক। তো এটা হলো আমাদের কয়ের উত্তর। তাহলে কয়ের জন্য ফেনল অ্যারোমেটিক যৌগ কেন উঠেছিল। তাহলে এখন আমরা দেখি, বেনজিনো এর জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। বেনজিন এবং তার জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। অ্যারোমেটিক যৌগসমূহ সাধারণত 5, 6 ও 7 সদস্য সমতলীয় চক্রিক যৌগ, এতে একান্তর দ্বিবন্ধন থাকে। ফেনলে একটি বেনজিন চক্র বিদ্যমান থাকে যাতে একান্তর দ্বিবন্ধন সহ অ্যারোমেটিক যৌগের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। তাহলে বেনজিনো এর জাতক সমূহ অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে ফেনলও এর একটা জাতক। এর মধ্যে সাধারণত 5, 6 বা 7 সদস্যর সমতলীয় চক্রিক যৌগ, এতে একান্তর দ্বিবন্ধন থাকে। ফেনলেও একটি বেনজিন চক্র বিদ্যমান বলে এতে একটি একান্তর দ্বিবন্ধন সহ অ্যারোমেটিক যৌগের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, তাই ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে এই ক্ষয়ের আনসারটা করতে গেলে আগে অ্যারোমেটিক যৌগ কি আমরা এটা আগে লিখব, লেখার পর এরপর আমরা ফেনল কেন অ্যারোমেটিক যৌগ সেটার ব্যাখ্যা দেব। এবার গটা আমরা দেখি, প্রাকৃতিক গ্যাস থেকে প্রস্তুতিটা। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এগুলো আমি হাইড্রোকার্বনের পাঠগুলিতে দেওয়া আছে এটা সম্পর্কে। তাহলে মিথেন মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, যেটা ওখানে বিক্রিয়ার মধ্যে আলট্রাভায়োলেট ইউভি হিসেবে দেওয়া হয়। তাহলে মিথেন মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড, যেটা মিথাইল ক্লোরাইড। এরপর ডাইক্লোরোমিথেন, দ্বিতীয়বার এখানে ডাইক্লোরোমিথেন। তারপর ট্রাইক্লোরোমিথেন, এটা এই যে ট্রাইক্লোরোমিথেন। এরপরে হলো টেট্রাক্লোরোমিথেন, এই যে টেট্রাক্লোরোমিথেন। তাহলে এখানে প্রথমে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়াটা সূর্যালোকের উপস্থিতিতে পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। তাহলে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথমে এখানে তোমার মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলো, এরপরে উৎপন্ন করলো ডাইক্লোরোমিথেন, এরপর ট্রাইক্লোরোমিথেন, তারপর টেট্রাক্লোরোমিথেন। পর্যায়ক্রমে বিক্রিয়াটা চলতেই থাকে সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে অ্যালকেনের তাহলে মিশ্রণ উৎপন্ন করে,
আর টেট্রাক্লোরো মিথেনের মিশ্রণ উৎপন্ন করে। পর্যায়ক্রমে এটা চলতে থাকে এভাবে। বিক্রিয়ার প্রতি ধাপে মিথেনের একটি করে এতে কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং HCl গ্যাস উৎপন্ন হয়। এটি শিকল বিক্রিয়া, তো একে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। শিকল বিক্রিয়া অর্থাৎ এটা চলতেই থাকবে। এতে এখানে বলা হলো বিক্রিয়ার প্রতি ধাপে মিথেনের একটি করে কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে একটি হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে তোমাদেরকে বুঝতে হবে এই একটি হাইড্রোজেন পরমাণু, এখানে যখন একটি ক্লোরিন পরমাণু এই জায়গায় আসবে, ঠিক একটা হাইড্রোজেন পরমাণু এখানে চলে যাবে। তাহলে একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো। তো ক্লোরিন যখন এখানে আসলো, একটা কার্বনের সাথে হাইড্রোজেনের এখানে 4টা বন্ধন আছে, মানে কার্বন হাইড্রোজেন বন্ধন এখানে 4টা, তার মধ্যে একটা বন্ধন ভেঙে গিয়ে ওখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরিনটা এখানে আসলো। ক্লোরিনটা আসার পর একটা হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে CH3, একটা হাইড্রোজেন চলে গেলে CH3 হাইড্রোজেনটা চলে গেল এখানে ক্লোরিনের সাথে, তো ক্লোরিন এসে এখানে যুক্ত হলো। তো এটা হলো CH3Cl, এটা হলো মিথাইল ক্লোরাইড। আবার মিথাইল ক্লোরাইড ক্লোরিনের সাথে উপস্থিত হয়ে আবার এখানে একটা ক্লোরিন আসবে, একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে এখানে CH2Cl2, এই CH2Cl2 HCl। আবার পর্যায়ক্রমে বিক্রিয়াটা এভাবে চলতেই থাকবে, এই জন্য এটাকে বলা হয় একটা শিকল বিক্রিয়া। অ্যালকেনের ক্লোরিন প্রতিস্থাপন বিক্রিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য তাৎপর্যপূর্ণ। তাহলে এই বিক্রিয়াটা শিল্পের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই বিক্রিয়ায় উৎপাদ ট্রাইক্লোরোমিথেন, এতে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, যেটা তো অনাবশ্যক হিসেবে এই ট্রাইক্লোরোমিথেনটাই ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় এবং টেট্রাক্লোরোমিথেন CCl4 এটাকে ড্রাই ওয়াশ করতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে এই গয়ের মধ্যে এই ক্লোরোফর্ম এবং টেট্রাক্লোরোমিথেন এই দুইটা ব্যবহারে আমাদের উল্লেখ করতে বলছে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়াটা করে। তাহলে পর্যায়ক্রমে শিকল বিক্রিয়া চলার পর এখানে 4টা উৎপাদ তৈরি হলো, তার মধ্যে ট্রাইক্লোরোমিথেন এবং টেট্রাক্লোরোমিথেন এই দুইটার ব্যবহার আমাদের উল্লেখ করতে বলা হলো। তাহলে এই দুইটা আমরা এখানে উৎপন্ন করে দেখানো হলো। দেখানো হওয়ার পর আমরা এখানে বলবো এই বিক্রিয়ার উৎপাদ ট্রাইক্লোরোমিথেন CHCl3 বা ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে এবং টেট্রাক্লোরোমিথেন CCl3 কে ড্রাই ওয়াশ করতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই অংশটাই আমাদের গয়ের মধ্যে দেখাতে বলা হচ্ছিল। তাহলে ঠিক বিক্রিয়াটা এভাবে তোমাদের এটা কাদায় লিখে লিখে দেখাতে হবে। আমরা এটা অ্যালকেনের রাসায়নিক ধর্মের মধ্যে এই অংশটা আলোচনা করা হয়েছিল, যেটা হাইড্রোকার্বন পার্ট 2 এর মধ্যে এটা আলোচনা হয়েছিল। এরপর দেখবো আমাদের গটা কি বলা হয়েছে। প্রাকৃতিক গ্যাস থেকে প্রিজারভেটিভ প্রস্তুতি, প্রাকৃতিক গ্যাস থেকে কিভাবে প্রিজারভেটিভ প্রস্তুতি করা যায় এটা গতে বলা হয়েছিল। তাহলে ইথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান, ইথেন একটা প্রাকৃতিক গ্যাসের উপাদান। ইথেন হতে আমরা সিরকা বা ভিনেগার উৎপাদন করি। সিরকা খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়। তোমরা গৃহস্থালিতে যখন আচার সংরক্ষণ করা হয়, এটা সংরক্ষণের জন্য এগুলো সিরকা দেয়া হয়, এটা দিলে এটা নষ্ট হতে পারে না। তো ইথেন থেকে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি, অর্থাৎ ভিনেগার বা সিরকা প্রস্তুতি আমরা দেখাবো। তাহলে এখানে যে সূর্যালোকের উপস্থিতিতে ইথেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, সূর্যালোকের উপস্থিতিতে ইথেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করে। এই ইথেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে সূর্যালোকের উপস্থিতিতে এখানে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হয়। এখানেও একটি
হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো ব্রোমিন দ্বারা। একটি ব্রোমিন, এখানে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন ভেঙে এখানে ব্রোমিনটা যুক্ত হলো, হাইড্রোজেনটা গিয়ে ব্রোমিনের সাথে যুক্ত হলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হলো। এরপর ইথাইল ব্রোমাইড, এই ইথাইল ব্রোমাইড জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে ইথানলে পরিণত হয়। এই ইথাইল ব্রোমাইডের সাথে যখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হলো তখন এখানে ইথানল তৈরি করলো, ইথানল তৈরি হলো। আমরা জানি ইথানল এখানে এই গ্রুপের সাথে একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ওয়েস গ্রুপটা এখানে যুক্ত হবে। এখানে ওয়েস গ্রুপটা এসে ঠিক এই জায়গায় যুক্ত হলো। এখানে ওয়েস গ্রুপ ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়, এখানে ব্রোমিন আসলো আর ওয়েসটা যুক্ত হলো, ব্রোমিনটা চলে গেল সোডিয়াম ব্রোমাইড। ব্রোমিনটা যখন সোডিয়ামের সাথে আসবে এটা হলো সোডিয়াম ব্রোমাইড, হাইড্রোক্সিল গ্রুপটা এসে এখানে বন্ধন ভেঙে এখানে যুক্ত হবে, তখন এটা হলো ইথানল। আর এটা হলো সোডিয়াম ব্রোমাইড, অর্থাৎ ইথানল আমরা পেলাম। তাহলে আমরা প্রথমে পাইছি কি ইথাইল ব্রোমাইড, প্রথমে পাইছি ইথাইল ব্রোমাইড, এরপরে পাওয়া গেল ইথানল। এবার উৎপন্ন ইথানলকে শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে, অর্থাৎ ইথানলকে পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে যে জার্মান অক্সিজেনটা উৎপন্ন হবে সেটাই এখানে যুক্ত হয়ে অ্যালডিহাইড পরে জৈব অ্যাসিডে পরিণত হয়। প্রথমে অ্যালডিহাইড এবং পরে জৈব অ্যাসিডে পরিণত হবে। এভাবে এই বিক্রিয়াটা আমাদের দেখাতে হবে। এটা দেখানোর পর তোমরা এগুলি লিখে পর্যায়ক্রমে বিক্রিয়াগুলো লিখবে এখানে। এটা প্রথমে অ্যালডিহাইড যুক্ত হলো, প্রথমে অ্যালডিহাইডে পরিণত হলো, পরে আবার বিক্রিয়াটা জার্মান অক্সিজেন যুক্ত হয়ে COOH মানে আর একটা ও যুক্ত হয়ে CH3CHO, এটা অ্যালডিহাইড, এটা হলো ইথানল। এই ইথানলের সাথে আবার যখন জার্মান অক্সিজেন যুক্ত হবে তখন হবে এটা ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এইভাবে বিক্রিয়াটা দেখাতে হবে। তাহলে আগের কয়ের মধ্যেও তোমাদের লেখাগুলি লেখার পরে এই বিক্রিয়াগুলির উপর ভিত্তি করেই আমাদের এগুলো আলোচনা। তাহলে আমাদের মূল জিনিস হলো এই বিক্রিয়াটা দেখাতে পারলেই এই আলোচনাগুলো চলে আসে। তাহলে এই আলোচনাগুলো হলো এই রাসায়নিক সমীকরণগুলিকে ঘিরে। তাহলে এগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা লেগে চর্চা করবে। তাহলে এখানেও 4টা সমীকরণ দেওয়া হলো, গত 4টা সমীকরণ দেওয়া হলো। এই সমীকরণের আলোকে এগুলি লেখাটা লিখতে হবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা পারা যাবে না, এটা অবশ্যই পারা যায় না, এটা অবশ্যই তোমরা দেখার সাথে সাথে এটা লিখে ফেলতে হবে।